ইরানে বহু মানুষ ভারতীয় আটকে আছেন, আর অপারেশন সিন্ধু চলছে। আমাদের দেশ অপারেশন সিন্ধু চালাচ্ছে। এখনো পর্যন্ত আবার বেশ কয়েকজন যাত্রীকে ইরানে বসবাসকারী ভারতীয়কে দিল্লিতে নিয়ে আসা হলো। আটকে থাকা তাদের ফেরাতে অপারেশন দিল্লির দ্বিতীয় দফায় 290 জনকে নিয়ে ফিরল বিশেষ বিমান। তেহরান এয়ারস্পেস খুলতেই মাসাদে ভারতের বিমান, রাতেই মাসাদ থেকে 290 জনকে নিয়ে দিল্লিতে ফিরল উড়ান। আজকের মধ্যেই দেশে ফিরবে আরও 2টো উড়ান। আর্মেনিয়া দোহা হয়ে আগেই দেশে 110 জন পড়ুয়া। যুদ্ধবিধ্বস্ত ইসরায়েল থেকেও ভারতীয়দের ফেরানোর তৎপরতা। প্রথমে স্থলপথে, পরে বিমানে করে ইসরায়েল থেকে ফেরানো হবে ভারতীয়দের। मैं अपनी फीलिंग्स बयान नहीं कर पा रही हूँ कि मैं इस वक्त क्या महसूस कर रही हूँ। हमें बहुत ही सेफ जोन में वहाँ पहुँचाया गया, लेकिन यहाँ आके एक सुकून जिसे बोलते हैं वो हमें मिला। थैंक यू सो मच इंडियन गवर्नमेंट, थैंक यू सो मच। वहाँ पर जाहिर है कि आप देख सकते हैं कि जंग के हालात तो हैं, और हमारी एम्बेसी ने और हमारे एम्बेसडर जी ने और जो वहाँ पर उनकी टीम थी फौरन एक्टिव थी। उन्होंने हमसे पहले कहा कि आप कुंभ में रहें, सेफ जोन है। उसके बाद फौरन उन्होंने हमको मशहद बुलाया और बहुत ही अच्छे तरीके से रखा, हमें सेफ जोन में रखा, और उसके बाद उन्होंने हमारी फ्लाइट प्रोवाइड कराई। हमारे पास लफ्ज नहीं है कि हम किस तरह उनका शुक्रिया अदा कर सकें। The situation in Tehran was quite devastating. At first, we didn't expect this will escalate to this much. And plus, the interesting thing was that they just opened that air base from Mashhad just for the Indian students, and that was really appreciable. एक एक घंटा भारी पड़ गया था वहाँ पे रुकना। हमें बहुत शुक्रगुजार है कि बहुत जल्दी से जल्दी हमें बुलाया गया, यहाँ पे आ गए हम अपने वतन में। हिंदुस्तान जिंदाबाद, सलामत है। दुआ करेंगे, सबों ने दुआ की, हम भी दुआ करेंगे आगे को भी सब सलामत है। हम आपको बता नहीं सकते, दिल से खुशी हो रही है हमें वहाँ से लौटने के बाद। हम बहुत ज़्यादा डरे हुए थे, परेशान थे, ये सोच रहे थे हम कहाँ से जाएंगे। स्पेशली मैं तेहरान में थी तो तेहरान में ज़्यादा स्ट्राइक्स थे एंड रूफ टॉप से सब विजिबल था, तो हमें तेहरान से दूसरे स्टेट में कुंभ में ले गए एंड कुंभ से मशहद एंड मशहद तो फाइनली आज इंडिया हमारी फ़्लाइट थी। डरावने हालात होते हैं जैसे जंग में होता है, लेकिन इंडियन एम्बेसी ने हमें शुरुआत से एश्योरेंस दिखाई थी कि वो हमारी मदद करेंगे। तो वी आर वेरी थैंकफुल फॉर द इंडियन गवर्नमेंट, इंडियन एम्बेसी दैट दे हेल्प अस इन दिस क्रिटिकल मूवमेंट। আবার চলে যাব 12ই জুন। ভয়াবহ সেই দুর্ঘটনা, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় শয়ে শয়ে মানুষের মৃত্যু আহমেদাবাদে। আর তারপর থেকে যান্ত্রিক ত্রুটি, কখনো ফিরে আসে কলকাতায়, কখনো আবার দিল্লিতে অবতরণ, জরুরি অবতরণ, কখনো আবার হংকংয়েই ফিরে যায় এয়ার ইন্ডিয়ার বিমান। আর এই মুহূর্তে এয়ার ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে 3 অফিসারকে সরিয়ে দিয়েছে। ক্রিউ মেম্বারদের যে শিডিউলিং হয় সেই শিডিউলিং থেকে সরিয়ে দেওয়া হলো 3 অফিসারকে। সরাসরি চলে যাব মৈত্রীর কাছে। ডিজিসিএ এই সিদ্ধান্ত নিল। মৈত্রীর সঙ্গে ওই যেটা বলছিলাম আহমেদাবাদের দুর্ঘটনা, তারপরে পরপর ত্রুটি ধরা পড়েছে টেকনিক্যাল, এবং তার সঙ্গে সঙ্গে এই যে এয়ার ইন্ডিয়ার যে ত্রুটি এবং সেইখান থেকে শিডিউলিং, পাইলটও কি এর মধ্যে অন্তর্ভুক্ত? দুটো প্রশ্ন আমার। দেখো, প্রথম যে জবাবটা সেটা হচ্ছে যে শিডিউলিং, ক্রিউ মেম্বারদের শিডিউলিং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। তার কারণ একটি নির্দিষ্ট সময়সীমা থাকে, সেই সময়ের বেশি কোনো ক্রিউ মেম্বারকে দিয়ে ডিউটি করানো যায় না। পাইলটদের শিডিউলিংও ক্রিউ মেম্বারদের একটা পার্টের মধ্যে পড়ে, কিন্তু মূলত যে শিডিউলিং থাকে এবং সেই শিডিউলিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিজিসিএ সূত্রে যেটা খবর যে ব্যাঙ্গালোর থেকে ইউকে গামী, লন্ডন হিথরোগামী AI-133 এই বিমানে পরপর 2 দিন দেখা গিয়েছে যে ক্রিউরা 10 ঘন্টার বেশি করে তারা ডিউটি করেছে, যেখানে তাদের নিয়ম অনুযায়ী তাদের সেই ডিউটি করার কথাই নয়। তোমার মনে থাকবে যে এয়ার ইন্ডিয়ার এই বিমান দুর্ঘটনার পরে ডিজিসিএ তরফ থেকে এয়ার ইন্ডিয়ার সমস্ত সিনিয়র অফিসিয়ালসদের ডাকা হয়েছিল এবং সমস্ত নথি চাওয়া হয়েছিল। সেই সমস্ত নথি খতিয়ে দেখতে গিয়ে ডিজিসিএ দেখে যে শিডিউলিং অর্থাৎ ক্রিউদের ডিউটির যে রস্টার তৈরি এবং তাদের যে শিডিউলিং
শিডিউলিং, সেক্ষেত্রে একের পর এক ম্যাল প্র্যাকটিস হয়েছে এবং একের পর একবার এই বিষয়টাকে ওভারলুক করা হয়েছে যে তাদের নির্দিষ্ট সময়সীমা মেনে তাদের ডিউটি দিতে হবে এবং তাদেরকে পর্যাপ্ত রেস্ট দিতে হবে। সেটা দেখেই কিন্তু এবার 3 জন সিনিয়র র্যাঙ্কিং অফিসার, তার মধ্যে একজন ডেপুটি ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট র্যাঙ্কের আধিকারিকও রয়েছেন, এই 3 জনকে ইমিডিয়েটলি ক্রিউ শিডিউলিং এর পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ডিজিসিএ। এবং শুধু যে সরিয়ে দেওয়ার নয়, তার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে অবিলম্বে ডিভিশনাল যে এনকোয়ারি বা ডিপার্টমেন্টাল এনকোয়ারি সেটা স্টার্ট করতে হবে এবং এয়ার ইন্ডিয়া যদি তাদের বিরুদ্ধে পদক্ষেপ না করে এবং আগামী দিনে যদি এরকম ভুল দেখা যায় তাহলে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধেও কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে ডিজিসিএ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। বেশ, তার মানে এয়ার ইন্ডিয়াকেও সতর্ক করে দেওয়া হলো চূড়ান্তভাবে। এবার কলকাতার খবরে ফিরে আসবো। সুস্মিত সেন নামটা নিশ্চয়ই মনে আছে, মনে করিয়ে দিই, রণজয় চট্টোপাধ্যায় নামে এই ব্যক্তি পুলিশ পরিচয়ে, আইপিএস পরিচয়ে, পুলিশ সুপার পরিচয়ে, কখনো অ্যাডিশনাল পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা, তোলাবাজি, এ একটা র্যাকেট চালাতো, চক্র চালাতো, এরকমটাই জানা যাচ্ছে। সুস্মিত সেন আসল নাম, কিন্তু রণজয় চট্টোপাধ্যায় ভাড়া আনো, আর ভাড়া নিয়েছিলেন বাড়িতে, গড়ফায় বাড়ি ভাড়া নিয়েছিল এই সুস্মিত সেন কি হিসেবে? অ্যাডিশনাল পুলিশ কমিশনার হিসেবে, অ্যাডিশনাল পুলিশ সুপার হিসেবে ডায়মন্ড হারবার জেলার। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে, কিভাবে জানা যাচ্ছে যে র্যাকেট চালাতো। দেখো, সুস্মিত সেনকে গ্রেপ্তার করা হয়, তাকে জিজ্ঞাসাবাদে দেখা যায় যে কিছুদিন আগেই তারই এক বন্ধু তাকে নাগেরবাজার থানার পুলিশ গ্রেপ্তার করে। সেও ভুয়ো পুলিশ অফিসার পরিচয় দিয়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং এই সুস্মিত সেন এর একটা র্যাকেট চালাতো, যেই র্যাকেটে এরকম পুলিশে চাকরি করিয়ে দেওয়ার নামে টোলবাজি করতো, বিপুল অঙ্কের টাকা, লক্ষ লক্ষ টাকা প্রতারণা করতো। এবং এই সুস্মিত সেনকে গ্রেপ্তার করার পরই কিন্তু এই র্যাকেটের হদিশ পায় পুলিশ এবং ইতিমধ্যে তার যে বন্ধু তাকে কিছুদিন আগেই নাগেরবাজার থানার পুলিশ গ্রেপ্তার করেছেন। এবং শুধু তাই নয়, এই সুস্মিত সেনের গড়ফার ফ্ল্যাট থেকে প্রায় 5টি ভুয়ো পুলিশের যে আইডি কার্ড, সেই আইডি কার্ড উদ্ধার করা হয়েছে এবং যে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, এর পেছনে আরো কারা কারা যুক্ত রয়েছে গোটা বিষয়টি ইতিমধ্যে কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। বেশ, নিশ্চয়ই আরো বড় চক্র ধরা পড়তে পারে। এবার আরো একটি প্রতারণা, বেশি টাকা নয়, 12 লক্ষ টাকা। কিন্তু বিষয়টা হচ্ছে 12 লক্ষ টাকা প্রতারণা কিভাবে? স্বাস্থ্য ভবনেই একটি ব্রাঞ্চ আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের, সেই ব্যাংকে স্বাস্থ্য ভবনের কর্মী পরিচয়, ভুয়ো তথ্য, এই সমস্ত দিয়ে 12 লক্ষ টাকা লোন। আমার কথা হলো, প্রতিনিধি অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, সাধারণ মানুষ যখন লোন নিতে যান তখন তো অনেক কাঠখড় পোড়াতে হয়। ভুয়ো পরিচয় দিল, ভুয়ো তথ্য দিল, পরিচয়পত্র দিল, সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লোন পেয়ে গেল। একেবারে এই প্রশ্নটাই কিন্তু উঠছে, তার কারণ স্বাস্থ্য ভবনের একেবারে কর্মচারী এমনটাই পরিচয় দিয়েছিল এবং তাই নয় শুধু সে ডকুমেন্টস, এই সমস্ত একাধিক ডকুমেন্টস জমা করেছিল এবং সেখান থেকে 12 লক্ষ টাকা লোন পায় এমনটা অভিযোগ। যখন ব্যাংকের আধিকারিক তারা যখন একেবারে গোটা বিষয়টা কাগজপত্র খতিয়ে দেখে, সন্দেহ হয়। এরপরে স্বাস্থ্য ভবনের সঙ্গে যোগাযোগ করে এবং দেখা যায় তারা কিন্তু আদতে একেবারে স্বাস্থ্য ভবনের দুজনের কেউই কর্মী নয়। এরপরেই বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়, পুলিশ তদন্ত নামে এবং বাঁকুড়া থেকে ইতিমধ্যেই শেখ আলাউদ্দিন এবং মোহন মিদ্দা এই দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ খতিয়ে দেখছে এই দুজন ব্যক্তি কোথা থেকে এই সমস্ত সরকারি ভুয়ো ডকুমেন্ট তৈরি করলো সেই সন্ধান চালাচ্ছে পুলিশ। তাই নয়, 12 লক্ষ টাকাই নাকি আরো বেশি লোন নিয়েছে, ব্যাংকের কর্মীরাও জড়িত আছেন কেউ কেউ। একবার পুলিশ কিন্তু গোটা বিষয়টি ইতিমধ্যে উড়িয়ে দিচ্ছে না ব্যাংকের কোনো আধিকারিক যোগসূত্র আছে কি, তার কারণ যখন এই সমস্ত নথি দিয়েছিল, যখন ব্যাংকের অন্য এক আধিকারিক ধরতে পারলো, কিন্তু প্রথমে যার কাছ থেকে লোন করে তিনি কেন ধরতে পারলেন না? এই সমস্ত বিষয়গুলো কিন্তু পুলিশকে ভাবাচ্ছে। সেই কারণে পুলিশের পক্ষ থেকে ব্যাংক কর্তৃপক্ষ থেকে যেমন কথা বলবে, পাশাপাশি দুই অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, এমনটাই মনে করি। একেবারেই দেখা যাক এখান থেকেও বড় চক্র কোনো উদ্ধার হয় কিনা। জাল ওষুধ, জাল ওষুধ, জাল ওষুধ অনেক শুনেছি আমরা, একেবারে নিত্য প্রয়োজনীয় ওষুধ। সেই জাল ওষুধে যেমন নজর, এবার দোকানে মজুত ওষুধেও নজর এবং বেশ কয়েকটি দোকানকে নোটিশও দেওয়া হয়েছে। কলকাতার কতগুলো ওষুধ, তাদেরকে শোকজে কি জানাতে বলা হয়েছে, কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ,
দেখো 6টি ওষুধের দোকানকে শোকজ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে। শোকজ করার কারণ হচ্ছে যে নিয়মে ওষুধের রক্ষণাবেক্ষণ অর্থাৎ স্টক মেনটেন হওয়া প্রয়োজন, সেই নিয়মে এই ওষুধের দোকানগুলি স্টক মেনটেন বা ওষুধের রক্ষণাবেক্ষণ করছেন না। পাশাপাশি যে নিয়মে ওষুধগুলি দোকানে রাখা প্রয়োজন রয়েছে সেই নিয়মেও দোকানে ওষুধগুলি রাখা হচ্ছে না। সেক্ষেত্রে ওষুধগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে যে চিকিৎসা পরিষেবার জন্য এই ওষুধগুলির প্রয়োজন হয় সেক্ষেত্রে সেই স্বাস্থ্যে ব্যবহার করা যাবে না। তাই এই কারণগুলিকে মাথায় রেখেই কলকাতার সরকারি হাসপাতাল লাগোয়া 6টি ওষুধের দোকানকে শোকজ করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। উত্তর যথাযথ না হলে এই দোকানগুলি লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেওয়া হবে, এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।